হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি বালি, ইন্দোনেশিয়া। সেটা আমাদের প্যাকিং ডান হয়ে গেছে। আমরা এখন বেরোবো, আমরা ক্যাবে উঠবো, তাই তো পেখম। আমরা বাড়ি থেকে স্টার্ট করলাম, যথারীতি খুব লেট, 10:40 বাজে। বাইরে বৃষ্টি, আমাদের ফ্লাইট 1:15। দেখা যাক। আমরা চেক ইন করে এলাম, বাড়ি থেকে 10:40 ক্যাব ধরেছি। এখন 11:10 মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অ্যাটলিস্ট চেকিং, গেটের সামনে খুব একটা লাইন ছিল না, ফাঁকা ছিল আজকে। আর চেকিং কাউন্টারে 2-3 জন ছিল। তো আধ ঘন্টার মধ্যে, বাড়ি থেকে আধ ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছে। এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। চলো, আমরা এখন সিকিউরিটি চেকিং করে বসে আছি, বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। আজকে বাড়ি থেকে বেরোতে যথারীতি লেট হয়ে গেছে। 10:40 বাড়ি থেকে বেরিয়েছি, ক্যাব ধরেছি। 11টা বাজতে 5:10 এয়ারপোর্টে পৌঁছে গেছি। গেটের সামনে খুব লাইন ছিল না। তারপর আমরা চেক ইন করেছি, সেটাও খুব স্মুথ হয়েছে। 5 মিনিটের মধ্যে চেক ইন হয়ে গেছে। তারপর ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে কোনো কোশ্চেন করেনি, ইমিগ্রেশন কাউন্টারেও কোনো লাইন ছিল না। ইমিগ্রেশনে জাস্ট একটা কোশ্চেন করেছে, আপনারা কি মালয়েশিয়া গেছেন? কারণ হচ্ছে আমাদের ফার্স্ট বোর্ডিং পাস মালয়েশিয়া পর্যন্ত। তখন আমরা বললাম যে আমরা বালিতে যাচ্ছি, ইন্দোনেশিয়া। 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ হলো। তারপর আমরা সিকিউরিটি চেক করে এখন বসে আছি। 10:40 বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন 11:30 মধ্যে সবকিছু কমপ্লিট, জাস্ট ওয়েটিং ফর ফ্লাইট টু বোর্ড। আজকে 17 তারিখ, এখন বাজে রাত 12টা বাজেনি এখনো, জাস্ট বাজে যাচ্ছে, মানে 17 তারিখ এখনো হয়নি, জাস্ট হবে। আর আমরা বাড়ি থেকে তো যথারীতি বেরিয়েছি, বেরিয়ে এখন এয়ারপোর্টে সব সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন সব কমপ্লিট করে এখন ওয়েট করছি ফ্লাইট ধরার জন্য। আর পেখম তো যথারীতি শুরু করে দিয়েছে দুষ্টুমি, ফটো তুলে যাচ্ছে, স্টাইল করে যাচ্ছে। মাঝে মাঝে বলছে খিদে পেয়ে গেছে, যেহেতু অনেক তাড়াতাড়ি আমরা বাড়িতে ডিনার করে এসে কোথায় সেটাই এখনো বলিনি। আমরা যাচ্ছি ইন্দোনেশিয়া, বালিতে। তো পরবর্তী ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো ফ্লাইটে গিয়ে দেখা যাবে। আমাদের তো মিল নেই। পাশে হচ্ছে এয়ারপোর্ট লঞ্চ আছে, ট্রাভেল ক্লাবের লঞ্চ। আমার খুব ইচ্ছা হচ্ছিল যাওয়ার কথা, আমার প্রায়োরিটি পাস আছে, কিন্তু আমি রেখেছি, ওটাকে রিজার্ভ রেখেছি। তো কুয়ালালামপুরে লেওভার আছে, মেবি ওই জায়গায় ওই ওটা ব্রহ্মাস্ত্রটা লাগতে পারে, ইউজ হতে পারে, তাই এখন এখানে মিসইউজ করতে চাই না। আপনারা জানেন যে কলকাতা থেকে বালি যাওয়ার কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। আপনাদের আইদার কুয়ালালামপুর অথবা ভিয়েনা অথবা থাইল্যান্ড ব্যাংকক অথবা সিঙ্গাপুর হয়ে যেতে হবে। তো আমরা এয়ার এশিয়া ফ্লাইটটা নিয়েছি, যেটা কুয়ালালামপুরে ব্রেক করে যায়। আমাদের কুয়ালালামপুরে লেওভার 2 ঘন্টা 40 মিনিট। তার থেকে কম ছিল, কিন্তু তার প্রাইসটা অনেক বেশি ছিল বলে আমরা দিইনি। তাও বেশি কম ছিল না, হয়তো মানে 1 ঘন্টা হেরফের। হ্যাঁ, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেওভার ছিল, যার প্রাইসটা 2000 পার পার্সন বেশি ছিল। তাই জন্য আমরা এই ফ্লাইটটা নিয়েছি। নিয়ে রাখাই ভালো, কারণ কুয়ালালামপুর এয়ারপোর্ট বিশাল বড়, এক মাথা থেকে আরেক মাথা হেঁটে যেতে আমাদের একটু ঘুরতে ফিরতে এমনি টাইম লেগে যাবে। আর একটা জিনিসই, আপনারা যারা বুক করবেন দেখবেন যে আপনাদের পিএনআর সেম হয় কিনা। পিএনআর যদি সেম হয় তাহলে লাগেজ আবার রিক্লেম করার দরকার হবে না। কলকাতা থেকে যে লাগেজটা আপনারা জমা করেছেন সেটা আপনারা বালি থেকেই রিসিভ করবেন। এটা এয়ার এশিয়ার ফ্লাইটগুলোর সাথে কোনো ইনবিল্ড লাগেজ থাকে না, জাস্ট 7 কেজি যে হ্যান্ড লাগেজ থাকে। তা আমাদের ওই জন্য এক্সট্রা করে 20 কেজির একটা লাগেজ কিনতে হয়েছে। তো মানে আমরা 20 কেজি কিনেছি, আরো বেশিও কেনা যেত, 25, 50, 40 অনেক কিছু করা যেত। কিন্তু আমি যে একটা জিনিস দেখলাম যে 20 থেকে 25 এইটুকুনি 5 কেজির জন্য প্রাইসটা প্রায় ডবল হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা 20 কেজির মধ্যেই সীমিত রেখেছি, এবং 3 জনের 7 কেজি করে 21 কেজি ছোট ছোট ট্রলি নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা ট্রলি, তাও আমাদের একটা ট্রলি আমরা ক্যারি করছিলাম,
তো ওরা বললো যে ওটা আপনারা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা ওটা ওদেরকে দিয়ে দিয়েছি। তো আমাদের 20 কেজি প্লাস ওটা আরো হয়তো 6-6.5 কেজি হয়ে গেছিল। তো ওরা বললো যেহেতু ওটাও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই ওনাদের। তো আমরা ওটাও দিয়ে দিয়েছি, যতটা আর কি হাত ফাঁকা রাখা যায়। আর একটা সাথে একটা খাবারের ব্যাগ রেখেছি, যেহেতু বাচ্চা আছে সাথে, তো একটা তো ছোট ব্যাগ ক্যারি করতেই হবে। আর আমাদের দুজনের দুটো পিঠের একটা ব্যাকপ্যাক আছে। আমাদের 20 কেজির লাগেজ কিন্তু কাটা কাটা 20 কেজি হয়েছে, কারণ বাড়ি থেকে মেপে এসেছি, ওয়েট মেশিনে মেপে এসেছি। তখন প্রথমে দেখেছি 23 কেজি, তো 3 কেজির লাগেজ শিফট করে হ্যান্ড লাগেজে নিয়েছি। আবার আমি আর একটা ব্যাগ করে এবং আমাদের কাটায় কাটায় সবকিছু হয়েছে। 20 কেজি আমাদের চেক ইন লাগেজ এবং সবকটা হ্যান্ড লাগেজ মিলে 3 7 21, পুরো 21ই হয়েছে। 21-এর 1 গ্রামও এদিক হইবে না। এটা একটা বড় ব্যাপার। আমরা পুরো মেপে মেপে বাড়ি থেকে নিয়ে এসেছি। আর ফেরার সময় খাবারের জিনিসগুলো যেহেতু অনেকটা কমে যাবে, তো ফেরার সময় আমরা অসুবিধা হবে না। 7 কেজি যে হ্যান্ড লাগেজ পার পার্সন অ্যালাউ করে, সেটা আপনি ম্যাক্সিমাম দুটো নিতে পারেন। একটা বড় ট্রলি, একটা ছোট্ট ল্যাপটপ ব্যাগের মতো নিতে পারেন। দুখানা মিলিয়ে 7 কেজি হলেই হবে, অ্যাজ পার এয়ার এশিয়ার লোড। 15 মিনিট বিফোর টাইমে রাত 1টা নাগাদ ফ্লাইটটি টেক অফ করলো। কুয়ালালামপুরে পৌঁছাতে লাগবে প্রায় 4 ঘন্টা। কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কুয়ালালামপুরে। আজ আপাতত একটু ঘুমানোর চেষ্টা করি। গুড মর্নিং। আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন বাজে এখানে 7টা 15। আমাদের ঘড়িতে এখানে 4:45। এখানে আমাদের 2.5 ঘন্টার কাছাকাছি লেওভার আছে। আমাদের প্রথম ফ্লাইটটি ল্যান্ড করেছে টার্মিনাল 2-তে এবং দ্বিতীয় ফ্লাইটেও ছাড়বে টার্মিনাল 2 থেকে। তাই এয়ারপোর্ট থেকে বেরোনোর প্রয়োজন হয়নি, ট্রানজিট ভিসারও দরকার পড়েনি। সাধারণত যদি দুখানা ফ্লাইটের টিকিটই সেম পিএনআর এ থাকে, তাহলে ট্রানজিট ভিসা বা ব্যাগেজ রিক্লেমের কোনো প্রয়োজন হয় না। এই বোর্ডের বাঁদিকেই একটা সুন্দর চকলেটের দোকান আছে, এটা আমরা ফেরার সময় কিনবো। আমাদের নেক্সট ফ্লাইটটা বোর্ডে শো করছে AK376, 10টা 15 মিনিটে L13 গেট থেকে ছাড়বে। এই এসকেলেটর থেকে উঠেই বাঁদিকে সামা এয়ারপোর্ট লঞ্চ আছে। আপনাদের কাছে প্রায়োরিটি পাস থাকলে আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন। কুয়ালালামপুর। চলো। এখানে অনেকগুলো ডিউটি ফ্রি শপিং এর জায়গা আছে, আমরা শর্টলিস্ট করে রাখছি। ফেরার সময় যা টাকা বাঁচবে তাতে কি কি কিনব। হাটগুলোর সাথে আর একটা ফ্লাইটে লেগে যায় না? না, দূরে আছে। এগুলোকে বলে ডানা, উইংস, ফ্লাইট উইংস। চিকেন উইংস এর মতো ফ্লাইট উইংস। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ডেনপাসার বালি। ডেনপাসার হলো বালির ক্যাপিটাল। এয়ারপোর্টের নাম আইগুস্টি গুরারাও। গুরারাও ছিলেন একজন ফ্রিডম ফাইটার, তিনি ডাচদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বালি প্রদেশটি তখন ডাচ বা ওলন্দাজদের দখলে ছিল। ওয়েলকাম টু ইন্দোনেশিয়া। ওয়েলকাম টু বালি। এখন বাজে 1:30, আমরা জাস্ট ল্যান্ড করলাম ইন্দোনেশিয়ায়, মানে বালিতে। এখন আমাদের ভিসা অন অ্যারাইভেলের লাইনে দাঁড়াতে হবে। ভিসা অন অ্যারাইভেলের ফিস জমা দিতে হবে।
শুনছি নাকি $35 পার পার্সন। তো ভিসা করে আসছি আমরা। ইন্দোনেশিয়াতে ইন্ডিয়ানদের জন্য দু ধরনের ট্যুরিস্ট ভিসা আছে, ভিসা অন অ্যারাইভাল এবং ই ভিসা অন অ্যারাইভাল। দুখানাই প্রায় একই রকম ফ্রিজ, শুধুমাত্র ই ভিসা অন অ্যারাইভাল আগে থেকে আপনারা ইন্ডিয়া থেকে করে যেতে পারে, যাতে আপনাদের ভিসার লাইনে না দাঁড়িয়ে ডাইরেক্ট ইমিগ্রেশনে যেতে পারে। কিন্তু আপনার মনে রাখবেন যে ই ভিসা অন অ্যারাইভাল অ্যাপ্রুভ হতে 5 থেকে 7 ওয়ার্কিং ডেজ লাগে, সুতরাং হাতে মিনিমাম 10 দিন রেখে তারপরই আপনার করা উচিত। আপনাদের ই ভিসা অন অ্যারাইভাল ঠিক সময়ে অ্যাপ্রুভ না হলে আপনাকে বালিতে এসে আবার ভিসা অন অ্যারাইভাল করতে হবে, অর্থাৎ ফিস দুবার করে জমা দিতে হবে। বন্ধুরা, আমরা এখন ডেনপাসার বালিতে এসেছি। আমরা সমস্ত ইমিগ্রেশন ভিসা সমস্ত ফর্মালিটিস করে এখন লাগেজ ক্লেম করে বেরোচ্ছি। পুরো প্রসেসটা কমপ্লিট হতে আমাদের প্রায় 1 ঘন্টা লাগলো। আমাদের ফ্লাইট এখানকার টাইমে 1:30-এ ল্যান্ড করেছে, আর এখন 2:30 বাজতে কয়েক মিনিট বাকি। এর মধ্যে আমাদের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে। মেন টাইমটা লেগেছে যেখানে ফ্লাইটটা ল্যান্ড করেছে সেখান থেকে ইমিগ্রেশন পর্যন্ত আসতে। আমরা একটু ধীরে সুস্থে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এসছি, তো ওখানেই 0.5 ঘন্টা কেটে গেছে। ভিসাটা স্মুথ হয়েছে এবং ইমিগ্রেশনে একটু লাইন পড়েছিল, প্রায় 15 মিনিট লাগাতে হয়েছে, কিন্তু তাতেও কোনো প্রবলেম হয়নি। ইমিগ্রেশনে শুধু একটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে, কদিন থাকছো? আমরা বললাম 10 ডেজ। আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করেনি, হেলথ ডিক্লারেশনেরও কিছু দেখায়নি, কোন হোটেলে থাকছো বা ট্রাভেল ইন্স্যুরেন্স আছে কিনা কিছু জিজ্ঞেস করিনি। আর ভিসার ক্ষেত্রে বলি, এখানে ইন্ডিয়ানদের ভিসা অন অ্যারাইভালের ফিস হচ্ছে $33। আমি আগে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে জেনেছিলাম $35, কিন্তু এখানে দেখছি $33। তো আমাদের 3 জনের টোটাল $99 লেগেছিল এবং আমরা $100 একটা নোট দিয়েছিলাম, তাতে $1 সেটা রিটার্ন করেছি আইডিআরে, 15,000 আইডিআর, যেটা অ্যাকচুয়ালি বেশি হওয়ার কথা, কিন্তু এয়ারপোর্টের রিটার্ন তাই জন্য 15,000-ই দিচ্ছে। তো এখন আমরা এখান থেকে কোনো গ্র্যাব ধরে আমরা আমাদের হোটেল সেমিওকের দিকে যাব, কিন্তু তার আগে আমাদের কিছু কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। আর গ্র্যাব ধরার জন্য সিম নিতে হবে কি হবে না আমি দেখছি, আমার ইন্ডিয়ান সিমে এটা কাজ করবে কিনা, কারণ আমি ইন্ডিয়ার জিওর রোমিং অ্যাক্টিভেট করে এসেছি এবং দেখি সেটা কাজ করছে কিনা, সেই অনুসারে কি হচ্ছে আপনাদের জানাবো। বাই। Excel 18 GB, how much? 250. 18 GB plus 16. 16 free, okay. Yeah, only this one. Only this one. And any local call? Not include Not include. just data. Only data. Data only plan. No local call, right? Okay. Send for the WhatsApp. Okay. Excel. A telecom cell? This one. Okay. এখানে অনেকগুলো সিমের দোকান আছে, কিন্তু এখানে তো দাম অনেক বেশি। আর মানি এক্সচেঞ্জ গুলো আমি দেখলাম, সেখানে 14,600 টাকা দিচ্ছে $1, অনেকই কম দিচ্ছে। তাই আমি এখান থেকে দেবো না, দেখি আগে কোথাও কিছু পাই কিনা। বালির সিম কার্ড কোম্পানিগুলোর মধ্যে টেলকম সেলের নেটওয়ার্ক সবচেয়ে ভালো। এয়ারপোর্টের বাইরে আপনি 80 to 90K-তে 30 GB ডেটা পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, ইমিগ্রেশন সেরে আমরা এয়ারপোর্ট থেকে বেরোনোর মুখে কাস্টম ডিক্লারেশন চেক করা হয়েছে। আমরা বাড়ি থেকেই অনলাইনে কাস্টম ডিক্লারেশন করে গেছি, তার বারকোড স্ক্যান করা হলো। যারা করে দেননি তারা ওখানে কিওস মেশিনে কম্পিউটারে বসে কাস্টম ডিক্লারেশন করেছে, সুতরাং কাস্টম ডিক্লারেশন ম্যান্ডেটারি। বালির ভিসা অন অ্যারাইভালের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি না, কিন্তু রিস্ক ফ্রি ট্রাভেলের জন্য আপনি করেই যেতে পারেন। আমরা মেক মাই ট্রিপ থেকে টাটা এআইজির ইন্স্যুরেন্স করিয়েছি, $1,00,000 কভারেজ, সাথে পাসপোর্ট লসও ইনক্লুড আছে, লেগেছে $480 পার হেড। আমরা দেখেছি টাটা এআইজি থেকে ডাইরেক্টলি করলে প্রিমিয়াম অনেক বেশি আসতো। এছাড়াও আপনারা আইসিআইসি লম্বার্ড বা বাজাজ অ্যালায়েন্স
অথবা পলিসি বাজার থেকেও দেখে নিতে পারেন। গত 14 ফেব্রুয়ারি থেকে বালিতে নতুন ট্যুরিস্ট ট্যাক্স চালু হয়েছে, যার মূল্য 150K আইডিয়ার বা $10 কাছাকাছি। এই ট্যাক্সটা আপনারা লাভ বালি ওয়েবসাইট বা অ্যাপ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আগে থেকে পে করে রাখতে পারেন। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় কেউ আপনাদের চেক করবে না। আমাদের বলা হয়েছিল যে পপুলার ট্যুরিস্ট প্লেসগুলোতে পুলিশ র্যান্ডমলি চেক করতে পারে, কিন্তু আমাদের কেউ চেক করেনি। রিপোর্ট অনুসারে শুধুমাত্র 40% লোকজন ট্যুরিস্ট ট্যাক্স পে করেছে। আপনি যদি অফলাইনে এই ট্যাক্স পে করতে চান তাহলে এয়ারপোর্টের বাইরে এই কাউন্টারে গিয়ে পে করতে পারেন। আমি অনলাইনে পে করে এসেছিলাম, তাই আমার বারকোডটা এখানে স্ক্যান করিয়ে নিচ্ছিলাম। এখন 3টে বাজে, আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। একটা ক্যাব বুক করেছি। What's your name? Johnny. Johnny. He is dropping us to our the hotel Kesambi. Kesambi. In after cinema. And on the way, he also helped me to do money exchange because money exchange here in airport is very low rate. সাউথ বালিতে থাকার এক পপুলার জায়গা হলো কুটা, আর একটা ভালো জায়গা হলো সেমিনাক। আমাদের হোটেলটির অ্যাড্রেসে সেমিনাক লেখা থাকলেও আসলে এটি কেশম্বিতে অবস্থিত। এয়ারপোর্ট থেকে সেমিনাক পর্যন্ত ভাড়া 100K এর মতো, আর কেশম্বি 200K। বার্গেনিং করে আমরা 170K-তে পেলাম। আমাদের এখানে ওলা বা উবেরের মতো ওখানে দুখানা সস্তার অ্যাপ ক্যাব হলো গ্র্যাব এবং গোজেক। আপনারা আসার আগে মোবাইলে ডাউনলোড করে আসবেন। যেহেতু আমাদের মোবাইলে লোকাল কোনো সিম ছিল না, তাই আমরা গ্র্যাব অ্যাক্সেস করতে পারি। অন দ্য ওয়েতে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে 15,125 রেটে $100 আমরা এক্সচেঞ্জ করে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা বাড়ি থেকে আইডিয়ার না নিয়ে এসে ডলার নিয়ে আসবেন এবং এখানে এসে এক্সচেঞ্জ করবেন। বাড়ি থেকে যদি আইডিয়ার নিয়ে আসেন তাহলে আপনার রেট ভালো পাবেন না, লস প্রচুর। আমরা এসে গেছি আমাদের হোটেল গ্র্যান্ড কেশম্বিতে। এখন আমরা চেক ইন করি। This is our hotel. আমরা এখন এইটাই করে রুমে যাব। This is share pool, right? Yeah. This is share pool. কমন পুল। ওয়েলকাম। One BHK private villa. You can take letter also. You can take letter also. Letter also. This show you what is there. What is the power switch for the lamp? For my side. Welcome to our room. This is our pool. Welcome. পুলটা দেখে তো আমরা সবাই ফিদা। খাওয়া দাওয়া ভুলে সবার আগে পুলে নামলাম। সত্যি বলছি, ইন্ডিয়াতে এই ধরনের প্রাইভেট পুল ভিলা রুম পেতে মিনিমাম 15,000 পড়বে।
আর এই রুমটি আমরা এগোনা থেকে আসার দুদিন আগে বুক করেছি মাত্র 6,350 টাকা। হাই, হাই। আমরা এখন যাচ্ছি কানহা লটে। আমাদের গাড়ি এসে গেছে, আমরা গ্র্যাব বুক করেছি। আমরা এখন এসেছি কানহা লটে। বেগম কাজছে। আমি নিচে আসো আসো। এসে গেছি কানহা লট। হোটেল থেকে গাড়ি করে প্রায় 40-45 মিনিট লাগলো আসতে। এখন এখানে টিকিট কেটে ঢুকবো। এখানে টিকিটের প্রাইস পার পারসন 75K, মানে 400 ইন্ডিয়ান টাকা। বাচ্চাদের 40K, তবে বেগমের কোনো টাকা লাগেনি। না লট হলো বিশাল পাথর খণ্ডের উপর নির্মিত একটি মন্দির। টানা লট কথার অর্থ হলো ল্যান্ড ইন দি সি। সূর্যাস্তের সময় এখানকার সৌন্দর্য দেখার মতো, কিন্তু এখানে আসতে আমাদের প্রায় সন্ধে নেমে গিয়েছে এবং তার সাথে সমুদ্রের জলের লেভেল বাড়ার কারণে মন্দিরে প্রবেশের অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের হোটেল থেকে এখানে আসার গ্র্যাবের ভাড়া প্রায় 85K এর মতো। আমরা এসছি একদম অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। মানে এখানে দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় জানি না বন্ধ আছে। ডিনারের অর্ডার এসছে। এটা হলো চিকেন ফ্রাইড রাইস, নাসি গোরেন, মার্গারিটা পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই। এই যে রেস্টুরেন্ট পুলের পাশে, পুল সাইড রেস্টুরেন্ট। গুড মর্নিং, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, দেখি কি আছে, চলো। আজকে আমাদের উলুবান্তু টেম্পল যাওয়ার কথা ছিল, কিন্তু খুব টায়ার্ড ছিলাম বলে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। বেগমের জন্য জ্যাম, জেলি, স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই। এই আইটেমটার নাম কি? এটা একটা রাইসের একটা আইটেম দিয়েছে। আর এইটা এখন বাজে 11:30। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এলাম। 12টার মধ্যে রুম ছাড়তে হবে। আমরা যাবো নেক্সট ডেস্টিনেশন নুসা পেনিটা, কিন্তু আমাদের ফেরির টিকিট কনফার্ম ছিল না, তো মানে টিকিটই আমরা কাটিনি, কারণ আমরা ভেবেছিলাম যে অনলাইনে কাটার থেকে অফলাইনে হয়তো সস্তা পড়বে এবং ট্রান্সপোর্টেশন হয়তো ফ্রি হয়ে যাবে এখানে লোকাল ট্রাভেল এজেন্সির কাছ থেকে যদি বুক করি। কিন্তু আমাদের হোটেলের আশেপাশে কোনো ট্রাভেল এজেন্সি পাইনি, প্লাস কালকে আমরা টানা লট দেখে ফিরতে সব কিছুই ক্লোজ হয়ে গেছে। তো এখন বাধ্য হয়ে ঘরে বসেই অনলাইনে বুক করলাম 12 ইক্সিকো থেকে। তো আমাদের ফেরির টাইম হচ্ছে 3টের সময়। সেমি বা হিল সম্ভবত এই নামের কোনো একটা ট্রান্সপোর্ট ফেরি থেকে বুক করেছি। তো আমরা 12টায় চেক আউট করে গ্র্যাব ধরে যাব। আমাদের সবচেয়ে অসুবিধা হচ্ছে আমাদের কাছে কোনো সিম নেই, মোবাইল সিম নেই, আমাদের কোনো ডেটা নেই। কারণ হচ্ছে এয়ারপোর্টে কিছু অফার ছিল, কিন্তু এয়ারপোর্টের সিমগুলো খুব এক্সপেন্সিভ বলে আমরা ওখানে কিনিনি। কিন্তু আমরা হোটেলে এসে মানে এত বিজি হয়ে গেছি এবং এত টায়ার্ড হয়ে গেছি যে আশেপাশে কোথায় মোবাইলের দোকান আশেপাশে পাচ্ছি না। তো আপাতত আমরা হোটেলের ওয়াইফাই দিয়েই কাজ চালাচ্ছি। যেমন গতকাল আমরা টানালট গিয়েছিলাম হোটেলের ওয়াইফাই থেকে গ্র্যাব বুক করে, কিন্তু ফেরার সময় খুব অসুবিধা হয়েছে, কারণ ফেরার সময় তো আমাদের মোবাইলে কোনো ডেটা নেই। তো আমরা একটা সার্কেল কে বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে 7-Eleven-এর মতো, ওখানে বসে ফ্রি ওয়াইফাই ইউজ করে মোবাইল থেকে গ্র্যাব বুক করে আমরা হোটেলে ফিরেছি। কারণ গ্র্যাবে যেখানে আমাদের যা প্রাইস দেখাচ্ছে লোকাল ট্যাক্সিগুলো তার ডবল দেখাচ্ছে, সেই কারণেই। তো এখন আমাদের হোটেল চেক আউট করে ফার্স্ট কাজ হচ্ছে একটা সিম নেওয়া, কারণ হাতে অনেক সময় আছে।
3 ঘন্টার মতো সময় আছে ফেরির জন্য, তো এক্ষুনি আমরা বেরিয়ে যাবো চেক আউট করে। বাই। হাই। তাই আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে, গ্র্যাব বুক করবো। আমরা এখনো সিম নেই, আমি এই এলাকায় হেঁটে এলাম, কোথাও সিম পাইনি, তো হোটেলে ওয়াইফাই নিয়ে আমরা গ্র্যাব বুক করছি, কারণ নর্মাল ট্যাক্সিগুলো অনেক রেট চাইছে, গ্র্যাবে প্রায় হাফে হয়ে যাচ্ছে। চলো ভাই। এবার আসি হোটেলের রিভিউ প্রসঙ্গে। আমরা হোটেলের কিছু নেগেটিভ রিভিউ যেমন স্ক্যাম, ডার্টিফুল এইসব দেখে কিছুটা উদ্বিগ্ন হয়েছিলাম, কিন্তু আমরা লাকি যে আমাদের এইগুলো এক্সপিরিয়েন্স করতে হয়নি। এই হোটেলের এলাকাতে মূলত স্থানীয় লোকেদের বসবাস, এটা মোটেও টুরিস্ট ফ্রেন্ডলি না। হোটেলের আশেপাশে কোনো সিম কার্ডের দোকান নেই, কোনো ট্রাভেল এজেন্টের অফিস নেই, কোনো রেস্টুরেন্ট নেই, শুধুমাত্র দুই একটা ফ্রাইড চিকেন শপ এবং একটা ইন্ডোমার্ট আছে, যেখান থেকে আপনারা জল, চিপস এগুলো কিনতে পারেন। আমরা শুধুমাত্র প্রাইভেট পুল ভিলায় থাকার অভিজ্ঞতা পাওয়ার জন্য এই হোটেলটি চুজ করেছিলাম। আপনাদের এই ধরনের কোনো প্রেফারেন্স যদি না থাকে, তাহলে আমি রেকমেন্ড করব আপনারা কুটা বা সেমিয়ক এই এলাকায় থাকতে পারে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।